প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ক্লাস নিব অনার্স উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রথম বর্ষের মাইক্রোবায়োলজি কোর্সের অধ্যায় 10 মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন অর্থাৎ অণুজীবের সহাবস্থান। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। শুরুতেই আমরা জেনে নিই অণুজীবের সহাবস্থান কি। জীব সম্প্রদায়ের বিভিন্ন অণুজীব এবং অন্যান্য জীবের আন্তঃক্রিয়ার মাধ্যমে একত্রে অবস্থান করাকে অণুজীবের সহাবস্থান বা মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন বলে। এরপর জেনে নিই অণুজীবের আন্তঃক্রিয়া কি। প্রাকৃতিক পরিবেশে অণুজীব সমূহের অ্যাসোসিয়েশনে নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে বাসস্থান, পুষ্টি ও অন্যান্য পরিবেশীয় উপাদান লাভ তথা বেঁচে থাকার জন্য যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করে তাকে অণুজীবের আন্তঃক্রিয়া বা মাইক্রোবিয়াল ইন্টারঅ্যাকশন বলে। অণুজীবের আন্তঃক্রিয়াকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়: ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারঅ্যাকশনস, ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারঅ্যাকশনস, নিরপেক্ষ আন্তঃক্রিয়া বা নিউট্রাল ইন্টারঅ্যাকশনস। ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারঅ্যাকশনস: যখন অণুজীবের অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের আন্তঃক্রিয়ায় সকলেই উপকৃত হয়, কেউই ক্ষতিগ্রস্ত হয় না, তখন একে ধনাত্মক আন্তঃক্রিয়া বলা হয়। ধনাত্মক আন্তঃক্রিয়ার প্রকার: মিথজীবিতা: দুটি অণুজীব বা অণুজীব ও উন্নত জীবের একত্রে সহাবস্থান এবং উভয়ের উপকৃত হওয়ার প্রক্রিয়া বা আন্তঃক্রিয়াকে মিথজীবিতা বলা হয়। বিভিন্ন প্রকারের মিথজীবিতা আছে। ব্যাকটেরিয়ার মিথজীবিতা, রাইজোবিয়াম এবং লিগিউম মিথজীবিতা। 1 নম্বর, রাইজোবিয়াম লিগিউম মিথজীবিতা। মৃত্তিকাবাসী রাইজোবিয়াম লিগুমিনাস উদ্ভিদের নডিউলে অবস্থান করে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। 2. সহযোগী মিথজীবিতা। অ্যাজোস্পাইরিলাম ভুট্টা, গম, জোয়ারের মূলে বসবাস করে। অ্যাজোটোব্যাক্টর গ্রীষ্মমণ্ডলীয় ঘাসের মূলে বসবাস করে মিথজীবী হিসেবে। 3. প্লান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া, পিজিপিবি। জিব্রাইলিক অ্যাসিড, জিএ, ইন্ডোল্যাসিটিক অ্যাসিড, আইএএ হরমোন নিঃসৃত করে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। 2. সায়ানোব্যাকটেরিয়ার মিথজীবিতা। অ্যান্থোস্যারোসের দেহে নস্টক, অ্যাজোলা-এর পাতায় অ্যানাবিনা অ্যাজোলি এবং সাইকাসের কোরালয়েড মূলে অ্যানাবিনা সাইকাডি মিথজীবী হিসেবে অবস্থান করে। 3. লাইকেন। শৈবাল ও ছত্রাকের মিথজীবিতামূলক সহাবস্থানের মাধ্যমে সৃষ্ট স্বয়ংসম্পূর্ণ থ্যালাস হল লাইকেন। এক্ষেত্রে সহাবস্থানের ফলে উভয় সদস্যই কম বেশি উপকৃত হয়। লাইকেন সৃষ্টিকারী ছত্রাকের প্রজাতির সংখ্যা প্রায় 20,000, যার মধ্যে এ পর্যন্ত 13,500 প্রজাতির বর্ণনা দেওয়া হয়েছে। কয়েকটি লাইকেনের নাম এবং চিত্র এখানে উল্লেখ করা হয়েছে: ক্রাস্টোস লাইকেন, ফোলিওজ লাইকেন, ফ্রুটিকোস লাইকেন। ক্রাস্টোস লাইকেনের মধ্যে উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে গ্রাফিস, ফোলিওজের মধ্যে পারমেলিয়া, ফ্রুটিকোস উসনিয়া ক্ল্যাডোনিয়া ইত্যাদি। ছত্রাক মিথজীবিতা বা মাইকোরাইজা। ছত্রাক যখন উচ্চতর উদ্ভিদের মূলে বা অন্য কোনো অংশে মিথজীবী প্রক্রিয়ায় সহাবস্থান করে তখন এই প্রক্রিয়াকে মাইকোরাইজা বলে। 92% গোত্রের 80% সপুষ্পক উদ্ভিদে মাইকোরাইজা দেখা যায়। কিছু গুরুত্বপূর্ণ কৃষি উদ্ভিদ, কিছু ব্রায়োফাইট, টেরিডোফাইট, এমনকি কিছু শৈবালেও মাইকোরাইজা দেখা যায়। মাইকোরাইজা প্রধানত 3 প্রকার: অ্যাক্টোমাইকোরাইজা, এন্ডোমাইকোরাইজা, অ্যাক্টেন্ডোমাইকোরাইজা। অ্যাক্টোমাইকোরাইজা এক্ষেত্রে ছত্রাকের হাইফি উদ্ভিদের মূলের অগ্রভাগের চতুর্দিকে পুরু আবরণ সৃষ্টি করে অবস্থান করে এবং কর্টেক্সের কয়েক স্তর পর্যন্ত প্রবেশ করে আন্তঃকোষীয় জালিকা অর্থাৎ হার্টিগনেট সৃষ্টি করে। 10% গোত্রে বিশেষ করে কাষ্ঠল উদ্ভিদে এরূপ মাইকোরাইজা দেখা যায়, যেমন পাইন, ওক, ইউক্যালিপটাস, গোলাপ ইত্যাদি।
প্রায় 2 শতাধিক গণের প্রায় 7,750 প্রজাতির ছত্রাক এরূপ অ্যাক্টোমাইকোরাইজা গঠন করে। আমরা এখানে একটা অন্তর্গঠনিক চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি অ্যাক্টোমাইকোরাইজার ছত্রাকীয় হাইফি অর্থাৎ হাইফাল শীত বাইরে আবরণ সৃষ্টি করে আছে এবং এখান থেকে যে হাইফিগুলো ভিতরের দিকে প্রবেশ করে অন্তঃকোষীয় এবং আন্তঃকোষীয় ভাবে অবস্থান করছে। হার্টিক নেট সৃষ্টি করেছে এবং এখানে কর্টিক্যাল সেলের ভিতরে অর্থাৎ হোস্ট সেলের ভিতরে প্রবেশ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আন্তঃকোষীয় ভাবে এদের প্রবেশ, আন্তঃকোষীয় জালিকা হিসেবে প্রবেশ করেছে ছত্রাকের হাইফিগুলি। এন্ডোমাইকোরাইজা এক্ষেত্রে ছত্রাক উদ্ভিদের মূলরূম ও ত্বক ভেদ করে কর্টেক্সের আন্তঃকোষীয় অবকাশে বিস্তার লাভ করে। মূলের চতুর্দিকে কোনো আবরণ সৃষ্টি হয় না। প্রায় 90% ভাস্কুলার উদ্ভিদে এরূপ মাইকোরাইজা দেখা যায়। এটা 3 প্রকার, এর মধ্যে ভ্যাসিকুলার আর ভাস্কুলার মাইকোরাইজা VAM এক্ষেত্রে কিছু ছত্রাকের হাইফা কোষপ্রাচীর ভেদ করে কর্টেক্সে প্রবেশ করে এবং আন্তঃকোষীয় ও অন্তঃকোষীয় ভাবে জন্মায়। অন্তঃকোষীয় হাইফা পেঁচিয়ে আর ভাস্কুল সৃষ্টি করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোষের ভিতরে আর ভাস্কুল সৃষ্টি করেছে পেঁচিয়ে, আর কিছু হাইফার প্রান্তস্ফীত ভ্যাসিকল সৃষ্টি করে। এখানে ভ্যাসিকল গুলো দেখা যাচ্ছে, হাইফার প্রান্তস্ফীত হয়ে ভ্যাসিকল সৃষ্টি করেছে, আর এইখানে দেখা যাচ্ছে আর ভাস্কুল গুলো সৃষ্টি করেছে। এতে বিস্তৃত শোষণ অঞ্চলের সৃষ্টি এবং প্রয়োজনীয় পুষ্টি আদান প্রদানের সুবিধা হয়। ভ্যাম ধরনের মাইকোরাইজা প্রায় 85% উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এবং সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদে দেখা যায়। ভ্যাম এর ছত্রাক সাথী অর্থাৎ ছত্রাক হিসাবে যে প্রজাতিগুলো থাকে সেগুলো হচ্ছে গ্লোমাস স্ক্লেরোসিস্টিস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রাসেলুলার হাইফি এবং ইন্টার সেলুলার হাইফি, অর্থাৎ দুই কোষের মাঝামাঝি স্থানে আছে ইন্টারসেলুলার আর কোষের অভ্যন্তরে আছে ইন্ট্রাসেলুলার হাইফি। এরপর আছে অর্কিড মাইকোরাইজা। অর্কিডেসি গোত্রের প্রায় সকল উদ্ভিদে এই ধরনের অর্কিড মাইকোরাইজা দেখা যায়। এক্ষেত্রে প্রধানত রাইজোক্টোনিয়া ছত্রাক এর সম্পর্ক গড়ে তোলে। এরপর আছে এরিকয়েড মাইকোরাইজা। প্রধানত এরিক্যালিস বর্গের উদ্ভিদের মূলে এ ধরনের মাইকোরাইজা দেখা যায়। এক্ষেত্রে ছত্রাকের মাইসেলিয়াম মূলের চারদিকে ম্যান্টল সৃষ্টি করে না, কিন্তু জালের ন্যায় অবস্থান করে এবং কিছু হাইফি ক্ষুদ্র মূলের বহিঃকর্টেক্সের আন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে। এরপর অ্যাক্টেন্ডোমাইকোরাইজা। এই ধরনের মাইকোরাইজা হলো অ্যাক্টোমাইকোরাইজা এবং এন্ডোমাইকোরাইজার সংমিশ্রণ বা মাঝামাঝি ধরনের। এক্ষেত্রে ছত্রাকের হাইফি উদ্ভিদের মূলের বাইরে চতুর্দিকে ম্যান্টলের পাতলা আবরণী এবং মূলের অভ্যন্তরেও আন্তঃকোষীয় হার্টিক নেট সৃষ্টি ও মাইসেলিয়াম সৃষ্টি করে। আমরা সব ধরনের বিভিন্ন ধরনের মাইকোরাইজার একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক এই অংশটুকু হচ্ছে অ্যাক্টোমাইকোরাইজার অংশ দেখানো হয়েছে, অ্যাক্টোমাইকোরাইজা, আর ঠিক এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু হচ্ছে এন্ডোমাইকোরাইজা, আর এটা হচ্ছে অ্যাক্টেন্ডোমাইকোরাইজার অংশ। তো এন্ডোমাইকোরাইজার মধ্যে আমরা 3টা অংশ আবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভ্যাম অর্থাৎ ভেসিকুলার আর ভাস্কুলার মাইকোরাইজা, তারপর হচ্ছে অর্কিড মাইকোরাইজা, তারপর হচ্ছে এরিকয়েড মাইকোরাইজা। এই 3টা অংশই হচ্ছে এন্ডোমাইকোরাইজার অংশ। এখানে বিভিন্ন চিত্রে দেখানো হয়েছে। এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি অ্যাক্টোমাইকোরাইজা
সেখানে চতুর্দিকে অর্থাৎ হাইফিগুলো উদ্ভিদের মূলের অগ্রভাগের চতুর্দিকে পুরো আবরণ সৃষ্টি করে অবস্থান করছে। কর্টেক্সের কয়েক স্তর পর্যন্ত প্রবেশ করে আন্তঃকোষীয় জালিকা সৃষ্টি করেছে। এখানে অর্থাৎ কোষগুলোর ফাঁকে ফাঁকে এই জালিকাগুলো অবস্থান করছে। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি এন্ডোমাইকোরাইজার ক্ষেত্রে সবগুলোই অন্তঃকোষীয় এবং আন্তঃকোষীয় ভাবে অবস্থান করছে। অন্তঃকোষীয় ভাবেও অবস্থান করছে অ্যারিকয়েড মাইকোরাইজা পর্যন্ত, অর্থাৎ ভ্যাম, অর্কিড এবং অ্যারিকয়েড মাইকোরাইজা এখানে চিত্রে দেখানো হয়েছে এবং সবশেষে অ্যাক্টেন্ডোমাইকোরাইজার চিত্রে দেখানো হয়েছে। এখানে বহি হাইফি, এগুলো হচ্ছে বহি হাইফি, এক্সটার্নাল হাইফি বা বহি হাইফি। এই হাইফিগুলো আবার ভিতরের দিকে প্রবেশ করেছে। এই চিত্রের মাধ্যমে এটা খুব সহজেই ব্যাখ্যা করা যায়। এবার আমরা জানবো মাইকোরাইজার কাজ বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। বিভিন্ন ধরনের গুরুত্ব আছে, উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাইকোরাইজা। আমরা একটা একটা করে ব্যাখ্যা করতে পারি। 1 নম্বর, উদ্ভিদের পাতায় তৈরি কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ ও সুক্রোজ উদ্ভিদের মূলের কলার মধ্য দিয়ে ছত্রাকে পৌঁছায়। আবার মাটিতে মাইকোরাইজাল মাইসেলিয়ামের বিস্তৃতি উদ্ভিদ মূলের বিস্তৃতি অপেক্ষা বেশি হওয়ায় তা অধিক পরিমাণে পানি ও পুষ্টিদ্রব্য শোষণ করে, ফলে সমগ্র উদ্ভিদের এই পানি ও পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ছত্রাকের কোষপ্রাচীরের রাসায়নিক গঠন পোষক উদ্ভিদের কোষপ্রাচীরের রাসায়নিক গঠন অপেক্ষা ভিন্ন হওয়ায় ছত্রাক এমন সব পদার্থ থেকে আয়ন বিশ্লেষণ করে যা উদ্ভিদ পারে না। 2, উদ্ভিদ মূল নির্দিষ্ট পিএইচ মাত্রাতে ফসফেট আয়ন বিশ্লেষণ করতে পারে না, কিন্তু মাইকোরাইজাল ছত্রাক এই আয়ন বিশ্লেষণে পোষক উদ্ভিদকে সাহায্য করে। 3, মাটির নিচে একাধিক মাইকোরাইজাল ছত্রাক মাইকোরাইজাল নেটওয়ার্ক গঠন করে, যার ফলে একটি উদ্ভিদ অন্য আরেকটি উদ্ভিদকে পানি, কার্বন ও পুষ্টি সরবরাহ করে। সুইলাস টোমেন্টোসাস ছত্রাক পাইনাস কন্টরটা ল্যাটিফোলিয়া পাইন গাছের সাথে এমন একটি গঠন সৃষ্টি করে যাতে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অবস্থান করে উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করে। যে অঞ্চলের মাটিতে পুষ্টি কম সেখানে মাইকোরাইজা উদ্ভিদকে টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। 4, কোনো কোনো ছত্রাক পার্টনার অ্যান্টিবায়োটিক বা টক্সিন নিঃসৃত করে ক্ষতিকর প্যাথোজেনের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে। 5, মাইকোরাইজার ফলে উদ্ভিদের খরা, শুষ্কতা, অধিক তাপমাত্রা, লবণাক্ততা ইত্যাদি প্রাকৃতিক পীড়ন সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়, তাই অনুর্বর শুষ্ক মাটিতেও এরা টিকে থাকতে পারে। 6, এরা নাইট্রোজেন সংবন্ধনের জন্য অ্যাজোটোব্যাক্টরকে প্রভাবিত করে, ফলে পরিবেশে নাইট্রোজেন পুষ্টির ঘাটতি হয় না। এবার আসছি আমরা কমেন্সালিজম বা পাক্ষিক সুবিধাবাদ সম্পর্কে জানবো আমরা। যখন সহাবস্থানের ফলে দুটি অণুজীবের বা দুটি প্রজাতির একটি অপরটির দ্বারা উপকৃত হয় কিন্তু অন্যটি উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তখন একে কমেন্সালিজম বলা হয়। যেমন উদ্ভিদ ও প্রাণীর দেহের গহ্বরে অনেক ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া থাকে, এরা পোষকের জন্য ক্ষতিকর নয় কিন্তু নিজেরা আশ্রয় ও পুষ্টি লাভ করে। ব্যাকটেরিয়া সাধারণত সেলুলোজকে হাইড্রোলাইসিস করে ভাঙতে পারে না, কিন্তু অ্যাক্টিনোমাইসিটিস এবং কিছু ছত্রাক সেলুলোজকে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে, ব্যাকটেরিয়াগুলো পুষ্টি হিসাবে গ্রহণ করে। এক্ষেত্রে এরূপ সহাবস্থানের ফলে ব্যাকটেরিয়া উপকৃত হয় কিন্তু অ্যাক্টিনোমাইসিটিস বা ছত্রাকের কোনো উপকার না হলেও কোনরূপ ক্ষতি হয় না। অর্থাৎ এই সম্পর্কের দ্বারা দুটি প্রজাতির একটি অপরটির দ্বারা উপকৃত হয় কিন্তু অন্যটি উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। জলাশয় ও সমুদ্রের শামুক, ঝিনুক, কচ্ছপ ও মাছের গায়ে ক্ষুদ্র শৈবাল ক্ল্যাডোফোরা, ব্যাসিক্লেডিয়া ইত্যাদি স্থায়ীভাবে অবস্থান করে। এ সকল শৈবাল আশ্রয় প্রদানকারী প্রাণীর কোনো ক্ষতি করে না, কেবল বাসস্থানের সুবিধা লাভ করে। অনেক স্থলবাসী উদ্ভিদের বাকলের উপরও অনেক অণুজীব ও পরাশ্রয়ী উদ্ভিদ অবস্থান করে কিন্তু উদ্ভিদের ক্ষতি করে না। এরূপ কমেন্সালিজমকে স্থায়ী